সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। একের পর এক ইতিহাসে আমরা হঠকারিতা করে চলেছি। আমাদের ছেলে মেয়েদের জীবন, আমাদের দেশের মানুষের জীবন এই অ্যাক্সিডেন্টে যেমন মরে, আর সুখী নীলগঞ্জ নাটকে বলেছিল 9 মাসে তো অনেক লোক পেটের পীড়ায় মারা গেছে। মৃত্যু অতি স্বাভাবিক ব্যাপার। শুধু খালি আমি না বললে হলো, শুধু আমার উপরে প্লেনটা যে আমার সন্তান যেন ওই যে মাইলস্টোনে ধ্বংসযজ্ঞ হয়েছে এটা না, আমার বিপদ না পর্যন্ত কোনো বিপদই না। আমরা টেলিভিশনে গিয়ে আমরা দিব্যি এই যে আমলকে আমরা ফ্যাসিস্ট আমল বলি, এই ফ্যাসিস্ট আমলে আমরা বহু মুখ দেখছি, অনর্গল ভাবে বলে যাচ্ছে এমন কোন সমস্যা নাই তারা জানে না এবং তার সমাধান দিতে পারে না। অদ্ভুত। বিদেশিদের এরকম ডাকলে সে যদি তার তথ্যপাত্র না রাখে, তার যদি বিশেষ এক্সপার্টিস না থাকে, সে কিছু বলবে। আমরা সাংবাদিকদের কাছ থেকে অনেক কিছু আশা করি, কিন্তু সংবাদপত্রের মালিকরা এটা চালায়, তাদের বাইন্ডিংস আছে, তারা আইন কানুন মেনে তারা নানা রকমের স্বার্থে এটা পরিচালনা করে এবং জনমতের উপরে প্রভাব বিস্তার করে তারা অনেকে ব্যবসা বাণিজ্য করে। এবং ব্যবসা বাণিজ্য না করলে এই ওয়েলথ বোর্ড বাস্তবায়ন করা সম্ভব হয় না। সুতরাং তারা সেটা করে। গণমাধ্যমের ভূমিকা বা সংবাদপত্রের ভূমিকা, টেলিভিশনের ভূমিকা, এই ভূমিকা এই সংগঠনের অনুমোদন পেতে হলেও যে পুলিশে ডিজিডিএ বা এনএসআই অনেক জায়গায় দাসপাত লিখে যাবে, বিদেশে এগুলোর দরকার হয় না সংগঠন করতে। সুতরাং এখানে রাজনৈতিক দলও আপনি কি কর্মসূচি দেবেন? এই যে ছেলেটা বললো, আমার পুত্র বল, সে বললো যে ডিজিডিএফআই বলতেছে যে আপনারা একটা দফা ছাড়লেন, আমরা নিয়ে পার্সিল করবো। তুমি কে? তুমি পার্সিল করবে? You are not entitled to interfere in politics. তোমার তো কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে চলছে। আমাদের এই যে সেনাপ্রধান কত সুন্দর ভূমিকা পালন করছে, ছাত্রদেরকে সাইড দিছে, কিন্তু সে একটা কাজ করছে যেটা নেপোলিয়নের একজন সাধারণ সৈনিক, নেপোলিয়ন তাকে সিকিউরিটির দায়িত্ব দিয়ে গেছে, কোন লোক এই তাঁবুতে ঢুকবে না উইদাউট শোয়িং দেয়ার আইডেন্টিটি কার্ড। কিন্তু সেখানে এই নেপোলিয়ন দি গ্রেট, সে তার আইডেন্টিটি কার্ড হারায় ফেলছে। কিন্তু নেপোলিয়ন সেনাপ্রধান বা বিশাল ব্যাপার, ওই সিকিউরিটির ওই গার্ড ওটা সব জানে, আইডেন্টি কার্ড দাও ঢোকো, নাই ঢুকতে দেবো। অন্য জেনারেলরা বলছে তুমি করো কি, তোমার তো ফাঁসিতে লটকাবে, মার্শাল কোর্ট হবে। আরে সে তো আমাদের প্রধান, ঢুকতে দাও। না, আমাকে বলে গেছে, আমার নির্দেশ, এটা পালন করবো। আইডেন্টি কার্ড নাই, ঢুকতে দেবো না। কি ভয়াবহ অবস্থা! না, আমাকে কিল করে ঢুকতে হবে। এবং আমি মুখে বলতেছি না, এটা আপনার বোম্বেতে ক্লাস 5 এর বইতে পাঠ করা এই ঘটনা। তখন এই ধস্তাধস্তি এবং পীড়াপিড়ির মধ্যে একটা সৈনিক হাঁপাতে হাঁপাতে এসে সেখানে তাকে বলছে যে এই যে কার্ড, এই যে পাওয়া গেছে, ওইটা দেখানোর পরে তারা ঢুকতে। এখন কি হবে? যে বাধা দিচ্ছে নেপোলিয়ন, এটা বিচার হবে। নেপোলিয়ন বলছে না, সেই হলো রাইট যে আইনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ব্যক্তিকে। আমরা কি এই আইনের শাসন আমরা মানি না। আমাদের কি বলছে? এহিয়া খান বলছে যে স্থগিত কাজ করে, তারপর খান সরাব মুর্শিদ কাজ করে, তারপরে এই যে তৌফিক ইলাহি উপদেষ্টা সে কাজ করে, তারপরে আরো অনেকে সেই ছবিগুলো মনে পড়ে। আনিসুজ্জামান সাহেব তারা আছে আমাদের আল মুজাহিদি কবি, আপনাদের টাঙ্গাইলের। আমি বললাম যে এই সাফালের আপনারা 3 আদর্শ দিয়ে ব্যাপারটা, গণতন্ত্র, সমাজতন্ত্র আর
চরমপত্র পার্ক সার্কাস থেকে আটতলায় আমাদের বাগেরহাটের গাজী খলিলুর রহমান মারা গেছে, আল্লাহ বেহেশতে নসিব করুন, তারে নিয়ে গেলাম। তো বলেন তো ভালো, আপনি তো মাইকটা ভালোই দেন, আপনি তো বক্তৃতায় আলোচনায় ভালোই এস্টিমেট দেন, কিন্তু এই যে তিনটে আপনি তো তথ্য মন্ত্রণালয়ের সাথে আছেন, এই 3 আদর্শ দিলেন আর একটা বাদ দিয়ে দিলেন, এটা কি ব্যাপার, আপনার ব্যাখ্যা কি? আপনি তো বুদ্ধিজীবী। বললো যে না এখন কোথায় আসো তুমি? আসি তো এই পার্ক সার্কাস আপনার অফিসে, এই জায়গায় একটা বলবো না। বলে আপনার কি মুখ বন্ধ নাকি? আপনাদেরও কি মুখ বন্ধ? না আমরা এটা মেনে নিচ্ছি, বলতো না কবুল করে তো এই কাজ। এই 3টে পোস্টার এই দেশ স্বাধীন হওয়ার পরেও 3 আদর্শ ছিল। এই পোস্টার এই তথ্য মন্ত্রণালয় থেকে ছাপাইছে। ওই যে আবু সাইদ আছে না, অধ্যাপক আবু সাইদ, তাকে জিজ্ঞেস করেন কেউ ছিল না, না ও আবু সাইদ, এটা এক বিশ্ব সাহিত্য আপনার সাথিয়া বেড়া শামসুল সাবেক তথ্যমন্ত্রী, তো সে এটা জানে এই 3 আদর্শ কবুল করছে। তারপরে সেটা বঙ্গবন্ধু যখন ইয়েতে গেছে আপনার গড়ের মাঠে বক্তৃতা দিল, সেই গড়ের মাঠের বক্তৃতায় বললো আমার আকার ভাষায় জাতীয়তাবাদ, পরে সংবিধানে ঢুকায় চাকরি করছে। এটাও আমাদের কোনো ইয়েতে ছিল। এগুলো করে আমাদের দেশে সংবিধান করেছে, তাই নিয়ে কত কথা হচ্ছে। না যাই হোক, ওগুলো কিছু নেই, এই জায়গায় ছিল 6 দফা। 6 দফা যা আসলে তারা নিজেরাই করে বলছে যেটা আসলে আপনি কি 6 দফা দিয়ে আপনি দুটো মন্ত্রণালয় কেন্দ্রে রাখছেন। আমি বলতেছি এই কারণে যে অনেক প্রশ্ন আপনারা তুলছেন, আপনি অঙ্ক ভুল করে অঙ্ক মিলাতে পারবেন না, কেন মধ্যে থাকবেন, একটা গ্যাপ দেবেন আর মারবেন আর এই আলোচনা করবেন, একটু শেষ হবে না, এই গল্পের শেষ নাই। সেটা আর একটা গল্প দিয়ে আপনার এই যে আপনি মুজামিল দিলেন আদর্শের ক্ষেত্রে, আপনি 6 দফা করলেন, দুটো মন্ত্রণালয় পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র, এই দুটো কার কাছে থাকবে? কেন্দ্রের কাছে। চালাবেন কি করে? কূটনৈতিক মিশন, এটা ওটা পুলিশ, এটা চালাবেন, টাকা পাবেন। আপনি যদি বলতেছেন যে কেন্দ্রের টাকা আপনি দেবেন না, বাংলার টাকা বাংলার টাকা, আলাদা টাকার কথা বলছেন না, আপনি যা টাকা আটকায় দেবেন আর কেন্দ্রের ওই দুটো মন্ত্রণালয় চলবে কি করে? এই জন্য 6 দফা নিয়ে ওরকম আলোচনা করছে, কোনো বৈঠকই হয়নি। কামাল হোসেন বেঁচে আছে, আসছি 6 দফা কি নিয়ে ওরা আলোচনা করছে না। আর এই যে আলোচনা যে মুজিবে প্রধানমন্ত্রী করতে চাইছে, আমার কিছু না, এগুলো কিছু না, ওরা কিছু মানেই নি, তারা কিছু মানে আপনাদের কোনো পাত্তাই যায়। তারপরে আপনাদের 9 মাস ধরে মাসে আপনারা আমি আমরা অর্গানাইজ করছি, রাতের বেলায় ইয়ে করছি, রাত 12টার সময় উঠেছে আর ইন্টেলিজেন্সের লোক কি ব্যাপার, ট্রেন স্কুল চলে যান ক্যাম্পে গেছি, রাতে উঠে এই ট্রেন স্কুল কি ওই চীন অ্যাটাক করতে পারে, বম্বিং হলে ঝামেলা, সুতরাং সব এই ট্রেন স্কুল পরে তো চীন অ্যাটাক করে নেই, ওরা বলতেছে ওদের ইন্টেলিজেন্স রিপোর্ট। তারপরে গেলাম কয় তারিখ, যেটা এটা মানে গড়ের মাঠে মিটিং করলো ইন্দিরা গান্ধী, সম্ভবত 6 তারিখ ডিসেম্বর। হাম সমাজবাদ চাটা হয়, খুনাখুনি নেই চাটা হয়, এটা ওটা বলে টলে তারপর দেখি যে হঠাৎ করে কি কানে কানে বললো কে যেন দীপিধর না অন্য কেউ, সে নেমে এসে প্লেনে চলে আসলো দিল্লি, হয়তো যুদ্ধ ডিক্লেয়ার হয়ে গেল। ওই মিটিংটা পুরো বক্তৃতা বলে প্রচুর গ্যাদারিং আছে, দেখছি আপনার 12 সাথে বৈঠক হচ্ছে জোনাল ইন্ডিয়ান আর্মি, তো আমরা গেছি ছাত্র নেতা হিসেবে, আমি আছি, আমাদের এমপিরা আছে, এমএনএরা আছে, সব বসে ওই কলা চানাচুর
তুললাম যে যুদ্ধ তো চলতেছে, এখন তো একটা শেপ নিছে, লড়াই তো আমাদের ছেলেরা করতেছে, আগে তো ট্রেন ছিল না, এখন তো ছেলেরা ট্রেন হয়েছে, আমরা মোটিভেশনাল ওয়ার্ক করেছি ক্যাম্পে। এখন দরকার একটা ইন্টারফেয়ার হলি, এটা আমার তরুণ বয়স, আমি তখন অনার্স সেকেন্ড ইয়ার ছাত্র, কিছুটা তো বুঝি, তো আরেকটা দেশ ইন্টারফেয়ার করতে পারে, যেটা পরে সেভেন্থ ফ্লিট আসলো আমেরিকা। তো আমাদের দেশটা যদি ইন্টারন্যাশনাল ওয়ারের ফিল্ড হয়ে যায়, তাহলে আমরা আমাদের একজন এমএনএ ছিল খায়ের সাহেব, আল্লাহ মাফ করুন, বেহেশতে নসিব করুন, উনি বললেন তো সাহেব তাহলে দেশ থাকবে যদি ইন্ডিয়ান আর্মি ঢোকে। এবং আসার সময় তো দেখলেন না সব এই ট্যাঙ্ক যাচ্ছে যশোর জেনাফল সীমান্ত দিয়ে, আমার তো ধর করে ধরপড় করে, বুড়ো মানুষ তো কি করবো, কি যে তুমি মনোনয়ন দিলে, না বঙ্গবন্ধু দিল, দাঁড়ালেন, তো কি অ্যাকসেপ্ট করার, সবই তো আমাদের হাতে না, রাজনীতি কঠিন আবদ্ধ পড়ে গেছে। বলল না না শেখ আজিজ, শেখ আব্দুল আজিজ বাগেরহাট, সিগনেচার করো, তোমাদের বয়স কম, আমাদের বয়স নেই, এক তাড়াতাড়ি এটা শেষ করতে। এটা বিএনপি বলতেছে না, এখন ইলেকশন বয়সের ব্যাপার, একটু পুলিশ, একটু সেলুট, একটু একটু মাতবাড়ি, একটু বর্ষা গাড়িতে আসা যায়, এটা কি একটা ভীষণ ব্যাপার, অন্যরকম লাইফ, অন্যরকম তেজ এসে যায়। সেক্রেটারিতে গেলে বসলে হ্যাঁ, কিন্তু দায়িত্বশীল হলে আপনি পাগল হয়ে যাবেন যদি আপনি যে তদবির পার্টি এই যে মোকাবেলা করতেছে। আমি জানি না আইনমন্ত্রী আসিফ নজরুল কিভাবে আসলে তারা কিছু করতেছে না। এই প্রসঙ্গে আমি আসি, আপনি এমন একটা কাজ করলেন, এখানে নোবেল লরিয়েট তিনি এসে আমাদের দায়িত্ব দেন। তিনি কি রাজনীতিবিদ না, তিনি রাজনীতিবিদ। তিনি কি অর্থনীতির অধ্যাপনা করতেন আর মাইক্রো ক্রেডিটের তত্ত্ব দর্শন দিয়ে তিনি সফল একটা প্রতিষ্ঠান করেছেন, গ্রামীণ ব্যাংক, এবং ফাইট করেছেন গরিবের উইদাউট কোলাটারাল তার লোন পাওয়ার অধিকার আছে। এবং এটা গভর্নমেন্ট, আমাদের এখানে গভর্নমেন্ট প্রতিষ্ঠান সাহায্য করেছেন, আর আমেরিকার ফোর্ড ফাউন্ডেশন সাহায্য করেছে, আমেরিকার হিলারি ক্লিন্টন আমার সবার সহযোগিতা নিয়ে, এবং হাসিনা এবং এরশাদ তাকে প্যাট্রোনাইজ করার ফলে সে একটা বড় সফল ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। একটা কারণে তার সাথে হাসিনার বিরোধ টানা বাঁধেছে, সেটা হলো ওই মানে এই ক্রেডিট, এই গরিবের মুক্তি, নোবেল পাওয়া, বঙ্গবন্ধু পাবে না সে পাবে, এবং এইটা এত দূর গড়াইছে যে এটা এত ঈর্ষা এবং এত যে ইউনুসের মতো লোকরে ওই সিঁড়ি ভাঙ্গায় উঠাইছে। এটা অমানবিক, এটা অমার্জনীয় অপরাধ, এটা করা ঠিক হয় না। তিনি একজন মুরব্বী মানুষ, আমার এইটি নাকি আজকে আমার দাম বেরিয়ে চলছে, আমি বুঝি যে তাকে খুব কষ্ট অপমান করেছে এবং তার জেদাজেদি চলছে। কিন্তু তিনি এই যে একটি মূল্যবান বছর পার করলেন, তিনি একটা দুটো ক্ষেত্রে, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নমেন্ট নিয়ে একটা ভালো হয়েছে, সে কিছুটা অর্থনীতির রিভাইটালাইজ করা বা সে টিকায় রাখা, কিন্তু ব্যাংকগুলো এখনো ভান্ডারগুলো হচ্ছে। আমি একটা পোস্ট দিচ্ছি এই ইয়েতে, সেখানে বলছি বিন্দুমাত্র দেশপ্রেম থাকলে কোন সরকার তার ব্যাংক খালি করে, বাইরে পাচার করে থাকে। আপনারা বলেন হিটলারের বিরুদ্ধে আপনার অনেক অভিযোগ, মুসলিনের বিরুদ্ধে আপনার অনেক অভিযোগ, কিন্তু হিটলার এবং মুসলিনি তারা কি কোন দুর্নীতি করেছে, ব্যাংকের টাকা সরাইছে, তার লোকরা করেছে, যে পারমিট করেছে? বলেন, তাহলে তারা একটা জাতীয়তাবাদ, জাতি রাষ্ট্র করে অন্য বিপক্ষের লোককে বা ইহুদিদের জুলুম করছে, এইটা হলো অন্য জিনিস। কিন্তু তাদেরকে কোন ঐতিহাসিক লুটেরা এই টাকা পয়সা ইয়ে করছে না বলা যায় না। এখন আমরা ৭১-এর সাথে জড়িত ছিলাম, যুদ্ধ করেছি, আমরা ফিরে আসছি এবং একরাশ হতাশা নিয়ে আমরা সাংবাদিকতায় ঢুকলাম। কিন্তু আমার সাথে ফজলুর রহমান পটল ছিল, তার সংক্ষেপ করে আনতে হয়, এইতে পারেন। আমি যেমন একটা ইয়ে দিছিলাম, ওখানে বলছি যে লিখছিলাম জানি না, জুলাই ঘোষণায় ইতিহাসের সংক্ষিপ্ত সার ও বিমূর্ত কর্মের অভাব লক্ষ্য ও
বয়ান অপেক্ষা সুন্দর ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয়যুক্ত ঘোষণা উচ্ছ্বাসিত ছিল। এটা দিচ্ছি আমি জানি তার সঙ্গে অখুশি আছে, তারা চায় আমি সমর্থন করি, কিন্তু সমর্থন করবো কিন্তু ওটা আমার একজন দিলাম, প্রথমে শুনলাম বুঝলাম না কিছু, তারপরে আমাদের নুরুল সাহেব বলল যে দেখছেন বাইরের দোকান নাকি, পাঠালো, পড়লাম, পড়ার পরে একটু দিলাম, আমার কষ্ট হলো দিতে, কারণ নেতিবাচক না, যা 22 না 28, আমি অবাক হয়ে গেলাম, এতে তো মাহফুজরে লিখতে দিলেও তো ভালো বলে। আমি লিখতেছিলাম আরো কঠিন ভাবে, যেহেতু উকিলদের ড্রাফট করে এবং যেহেতু তথাপি আমার কাছে বড় বিরক্তিকর। না, এরা কি আমেরিকার ইন্ডিপেন্ডেন্সের ডিক্লারেশন পড়ে নাই? না, এটা ওইদিকে যায়, ওরা ওদের মতো করে লিখছে। এটা সুন্দর তার ভাষা, যেটা দেখবেন এরপরে জওহরলাল নেহরু এই ভাষার মাধুর্য নাই। না, জওহরলাল নেহরু তার গ্লিমসেস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রিতে আমাদের এটা প্রেস সচিব মহোদয় এই ভাষাটা ব্যবহার করেছেন, এবং ইয়ে হইতে পারে মহাশয় মানে প্রধান উপদেষ্টা শফি, ভাষাটা কিভাবে আসবে আমরা কি বুঝি না। উনি তো বাইরের পত্রিকায় কাজ করছে, বাইরে পত্রিকায় কাজ করে একজন ন্যারেটিভ তৈরি করে, এটা তো দায়িত্ব রিপোর্ট লেখা, আর এই জাতির উদ্দেশ্যে প্রদত্ত একটা ডিক্লারেশন, ঐতিহাসিক ডিক্লারেশন করা। আপনি একটা ইসলামিক ডিক্লারেশন আছে আপনার আপনার কি বলে বসনিয়া হার্জেগোভিনা, তার একটা ছোট বুদ্ধিমত্তার যে বিষয়টা বই আছে, এখানে এটা দেখবেন পড়ে কিভাবে ডিক্লারেশন কিভাবে সে লিখছে। তার একটা যে ইসলাম ইস্ট এন্ড ওয়েস্ট, ইসলাম বিটুইন ইস্ট এন্ড ওয়েস্ট একটা বই আছে, 5,000 টাকা দাম। এগুলো পড়ে দেখেন, কি 18 বছর জেল কাটছে একটা উকিল, তার লেখা পড়ে দেখেন। আর তারপরে একেবারে আমাদের শাসনতন্ত্র লিখতে চাই, আমাদের দিয়েছিলেন ডক্টর ইয়ে একটু মাইন্ড করেছে, এই যে আমাদের আছে না একজন ডক্টর কি যেন ওই আলী রিয়াজ, হ্যাঁ না আলী রিয়াজ না মানে যে ইয়েতে ইউনাইটেড মানে এনএসইউতে জয়েন করলো, শেষ করে